CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উচ্ছেদের পরও একাংশ পাটোয়ারিদের যোগ সাজশে শিলচরের উন্নয়নমূলক কাজগুলি ত্বরান্বিত হচ্ছে না, উদ্বিগ্ন শাসক দলের বিধায়ক দীপায়ন। অবশেষে মন্দির নির্মাণ ও কবরস্থানের সীমানা নির্ধারণ নিয়ে বাদ্রিপাড়ে দুই সম্প্রদায়ের মধ্যে সমস্যার সমাধান। কাটিগড়া শিক্ষাখণ্ডের BEEO-কে বদলির দাবিতে শরৎচন্দ্রনাথপুর ME স্কুলের পরিচালন সমিতি ও অভিভাবকরা। 23 জানুয়ারি প্রস্তাবিত নতুন নেতাজি মূর্তি বসছে না রাঙ্গিরখাড়িতে, জানালেন বিধায়ক দীপায়ন। কুশিয়ারা নাট্যোৎসবে স্বপ্নভঙ্গ ও ঘোর রজনীর কথা দর্শকদের মন মুগ্ধ করল। এবার সংবাদ বিস্তারিত। কতিপয় পাটোয়ারির জন্য শিলচর শহরে অবৈধভাবে দখল করে রেখেছেন কিছু মানুষ। উচ্ছেদ অভিযান করেও পাটোয়ারিদের যোগ সাজশে শিলচরের উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত হচ্ছে না। বারবার কাজে বাধা পাচ্ছেন ঠিকাদার নয়তো বিভাগীয় কর্মকর্তারা। ফলে বাধ্য হয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসাম সার্ভে দলকে আহ্বান জানানো হয়েছে। তারা এসে শহরের অনেক জায়গায় পুনরায় মাপ যোগ করে সীমানা পুনর্নির্ধারণ করবে। মূলত দেখা গেছে রাঙ্গিরখাড়ি এলাকায় একটি সীমানা নির্ধারণের পর স্থানীয় পাটোয়ারিরা সীমানা পুনর্নির্ধারণ করেন। এ নিয়ে বিতর্কেও দেখা দেয়। পাটোয়ারিদের কাজে অতিষ্ঠ হয়ে আসাম সার্ভে দলকে ডেকে পাঠানো হয়েছে শিলচর শহরে। তার স্পষ্ট বক্তব্য, এক সময় এই পাটোয়ারিরা চূড়ান্ত দুর্নীতি এবং কর্পোরেশনে লিপ্ত ছিল। এই সরকারের আমলে তা সম্ভব নয়। সমস্যাটা হলো যে ডিমার্কেশন হয়েছে, ডিমার্কেশন হওয়ার পরে দেখা গেছে যে অনেকে স্যাটিসফাইড নাই যে এই ডিমার্কেশনটা হয়তো প্রপার হয়েছে না। তো ওই জায়গাতে বিবেকানন্দ রোডের কথা আমি প্রথমে কইয়া যে বিবেকানন্দ রোডের দীর্ঘদিন তাকিয়া এটা আমি যখন বিদায় কইছি তার আগের তাকিয়া কন্ট্রাক্টরের কাজ শুরু করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বিদায় করার পর বারে বারে রিভিউ করার পর কাজ মোটামুটি এখন একটু স্পিডে আগাইছে। কিন্তু তারপর দেখা গেল যে এভিকশন প্রসেস যেটা আছে, এই এভিকশন প্রসেস হঠাৎ গিয়ে কোনো একটা জায়গাতে বন্ধ হয়ে গেছে। জানা গেল যে ওই লোকালিটির মানুষ তারা স্যাটিসফাইড না। তখন কথা হয়েছে যে আসাম সার্ভেরে আমি রিকোয়েস্ট করছিলাম ফর সেটেলমেন্ট, যে আসাম সার্ভে যদি আয় তাহলে আসাম সার্ভে অন্তত পক্ষে বিবেকানন্দ রোড আর কাঁঠাল রোড যেটা আছে, কাঁঠাল রোডেও সিমিলার সমস্যা আছে, এই দুটো সমস্যায় যাতে তারা আসাম সার্ভে সমাধান করতে পারে। তো এটাই ফাইনাল সার্ভে হবে। তো এমএলএ সাহেব, এখন প্রশ্নটা হলো যেহেতু লোকাল সেটেলমেন্টের লোকাল কিছু মেশিনারি বা স্টাফ যারা আছে এরাই সার্ভে করিয়া এরপরে এভিকশনের বা ডিমার্কেশন করা হয়, তো আপনার কি মনে হয় এই জিনিসটার মধ্যে কোনো একটা কোয়েশ্চন মার্ক আছে? এর লাগে আপনার স্টেট লেভেলে সংশয় না? দেখুন, একটা জিনিস পরিষ্কার আছে যে এটা কইতেই লাগবে যে ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার হওয়ার পর যে ভূমি মাফিয়ারা যারা আছে তারা আজকের দিনে মানে ইয়ে হয়ে গেছে, নিশ্চিন্ন হয়ে গেছে। অ্যান্ড ডিমার্কেশন করিয়া যে সরকারে তার নিজস্ব জায়গা বার করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে হয়েছে। কথা হচ্ছে যে পুরানা কালচারটাকে আমরা অনেক বাড়িয়ে আইছি, ওয়ার্ক কালচার অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু যে মানুষগুলা আসছিল এই মানুষগুলা তো চেঞ্জ হচ্ছে না। কয়েকজন মানুষ আছে যার লাগিয়ে এই ডিপার্টমেন্টটা বদনাম হয়। তো কোনো জায়গাতে আমারও একটু ডাউট আছে যে যারা মাপযুগ যার আমরাও লেমেন, আমরা জানা নাই যে এক্স্যাক্টলি কি মেজার মানে মাপটা তারা দিচ্ছে। তো এখানে যেহেতু মানুষের কোয়েশ্চন করছে যার লাগিয়া আমার দৃঢ় বিশ্বাস যে এটা হইতে লাগে না, যে মানে কোনো পাটোয়ারি গিয়া আজকের ডেটে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের সময়ে গিয়া কোনো পাটোয়ারি গিয়া নিজে কোনো ম্যানিপুলেশন করব, এই সাহসে তো হইতো না। কিন্তু তারপরও যেহেতু কোয়েশ্চন আসছে, দীর্ঘদিন থেকে বন্ধ হয়েছে, যার লাগে আমি স্টেট সার্ভে রিকোয়েস্ট করছি কেন মানে একাংশ পাটোয়ারি সিধা কথা হইলো, একাংশ একদম করাপশনে নিমজ্জিত আছে একটা সময় গেছে। আমরা দেখছি মূলত শিলচর শহরের ড্রেন আর রাস্তা
এই পাটোয়ারিরে বিক্রি করিয়া ধ্বংস করিয়া গেছে এবং তাদের বিস্ফল এখন শহরবাসী ভুগতে লাগে। না একাংশ পাটোয়ারির ভূমিকা লইয়া বিবেকানন্দ রোডে প্রশ্ন উঠছে, এর লাগে আপনি এই উদ্যোগটা নিতে বাধ্য হয়েছে? মানে লোকাল পিপল স্যাটিসফাইড নাই, তার লাগে আমরা। আচ্ছা, কলেজ রোডের রাস্তা সম্প্রসারণ লইয়া এখন আবার অনেকের চোখ কিন্তু কলেজ রোডের দিকে, গোটা শহরে এভিকশন হয়েছে। এখানে কলেজ রোডের অনেক জায়গায় মিউনিসিপ্যালিটির আওতায় ডান দিকে বা বাম দিকে যে সম্প্রসারণের কাজ, যেটা এটা লইয়া এভিকশনের যে প্রশ্নটা আছে সামনে, সম্প্রসারণের যে ব্যাপারটা আছে, এটা লইয়া আপনার বক্তব্যটা? না দেখুন, যে আমি এটাই বললাম যে এভিকশন প্রসেস আমরা ডিমার্কেশন করেছি, প্রত্যেকটা জায়গায় ডিমার্কেশন করে কাজ চলছে, বিশেষ করে মূলত প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে। তো এই ডিমার্কেশন প্রসেস যাওয়ার পর আমরা লক্ষ্য করেছি যে পাটোয়ারিরা যারা, তারা একটা মার্কিং করে যাচ্ছেন। তো ওই মার্কিং ধরে কন্ট্রাক্টর হোক বা ডিপার্টমেন্ট হোক কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো সেখানে আমার মনে হয় না যে বিবেকানন্দ সুভাষনগর, যেটা আপনি বললেন যে কলেজ রোড বা সুভাষনগর এরিয়াতে যেটা কাজ স্টার্ট হয়েছে, সেখানে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি। অবশেষে মন্দির নির্মাণ ও কবরস্থানের সীমানা নির্ধারণ নিয়ে বাদ্রিপাড়ে দুই সম্প্রদায়ের মধ্যে সমস্যার সমাধান হলো। সোমবার দুপুর 1টায় উধারবন্দে সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ ও পুলিশ প্রশাসন সহ দুই পক্ষের লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাটোয়ারি দিয়ে মাপঝোপ করে পিলার স্থাপন করে দুই পক্ষের জায়গার স্থায়ী সমাধান করে দেন। সম্প্রতি গত 15 জানুয়ারি বুধবার অনুমানিক দুপুর 1টায় উধারবন্দ থানার অন্তর্গত মাঝেরগ্রাম জিপির বাদ্রিপাড় 6ষ্ঠ খণ্ডে মন্দির নির্মাণ ও কবরস্থানের জমি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। জানা যায় 2022 সালের 16 অক্টোবর বাদ্রিপাড় 6ষ্ঠ খণ্ডে একটি গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল। কবরস্থানের পাশে ছিল বহু পুরনো এক গাছ। এই গাছটিকে কেটে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের আধিকারিকরা। তারা গিয়ে বিষয়টির মীমাংসার উদ্যোগ নেন। পরে প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে উভয় সম্প্রদায়ের লোকেদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিষয়টি মীমাংসার কেটে ফেলা পিপর গাছের জায়গায় নতুন একটি পিপর গাছ লাগানো সহ হিন্দুদের জন্য এলাকায় একটি হনুমান মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাছাড়া দুই সম্প্রদায়ের লোকেদের নিয়ে একটি শান্তি কমিটিও গঠন করা হয়েছিল। গত 15 জানুয়ারি বিকালে হনুমান মন্দিরের সীমানা নির্ধারণ করতে গেলে অন্য সম্প্রদায়ের লোকেরা বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা দেখা যায়। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে পড়ে বাধ্য হয়ে ঘটনাস্থলে ছুটে যেতে হয় উধারবন্দ পুলিশকে। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম ঘটনাস্থলে থেকে উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈকে ফোনে যোগাযোগ করার পর তিনি ছুটিতে থাকায় ঘটনাস্থলে আসতে পারেননি। পরে সিদ্ধান্ত নেওয়া হয় উধারবন্দের সার্কেল অফিসার ছুটি শেষ করে আসার পর 21 জানুয়ারি উধারবন্দ থানায় দুই পক্ষের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সব সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। আমাৰ উধাৰবন্দ ৰেভিনিউ চাৰ্কলৰ অন্তৰ্গত যি বাদ্ৰিপাড় অঞ্চল আছে, তাতে এটা লেণ্ড ডিস্পিউট চলি আছিল দুটা হেৰিৰ মাজত, কমিউনিটিৰ মাজত। চ' আজি আমি আহিলোঁ, পুলিচ প্ৰশাসনো আহিলে। তেওঁলোকে আমাক ৰিকুৱেষ্ট কৰি আছিল যে তেওঁলোকৰ প্ৰব্লেমটো ছল্ভ কৰি দিয়ে। এতিয়া আমাৰ যি গ্ৰাউণ্ড ইনস্পেকশ্যন কৰি যি আমি সমাধান দিলোঁ, তেওঁলোক দুই পক্ষ ৰাজি হৈছে। দুই পক্ষৰ আমাক সহায় কৰিলে এইটো চিটুৱেশ্যন চ' কামটো ধুনীয়াকৈ হৈ গৈছে। মন্দিৰৰ কাৰণে অলপ মাটি উলিয়াই দিয়া হৈছে আৰু লগতে এক্সিষ্টিং যিখন কবৰস্থান আছে তেখেতসকলৰ কাৰণে ছাফিচিয়েণ্ট মাটি পাইছে। চ' দুয়োটাই পক্ষই সন্তুষ্টি ব্যক্ত কৰিছে, তেওঁলোক ছেটিছফাইড আমাৰ কামটো লৈ। চ' সেইকাৰণে মই গোটেই যি লোকেল পিপল আছে তেওঁলোক ধন্যবাদ জনাইছোঁ। কতটুকু জায়গা মন্দিৰৰ জৰিয়ে এতিয়া এৰাউণ্ড 3000 স্কোৱাৰ ফুটৰ ওপৰ হ'ব, 3500 স্কোৱাৰ ফুটমান হ'ব একজেক্টলি। কিন্তু আমি হিচাপটো কৰিছোঁ, এতিয়া মেপটো বনাই এটা স্কিমেটিক ডায়াগ্ৰাম দি আমি দুইটা বিভাগত কটাই। কাটিগড়া শিক্ষাখণ্ডের বিইও রাজেশ চক্রবর্তীকে বদলির দাবিতে সরব হলেন চন্দ্রনাথপুর এমই স্কুলের পরিচালন সমিতি ও অভিভাবকরা। সোমবার শিলচরে স্কুল পরিচালনের সমিতি সভানেত্রী শান্তা দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল
কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে একটি স্মারকপত্র প্রদান করে বিইও রাজেশ চক্রবর্তীর বদলির দাবি সহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিন স্মারকপত্রে বলা হয় যে প্রতিহিংসা চরিতার্থ করতে চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন কাজীগড়া শিক্ষাখণ্ডের বিইও রাজেশ চক্রবর্তী। এলাকায় প্রকাশ্যে মদ জুয়া রমরমা রুখতে সক্রিয় হওয়ায় বিদ্যালয় চত্বরে প্রবেশ করে প্রধান শিক্ষককে প্রহার করে দুষ্কৃতীদের দল। ঘটনায় তীব্র নিন্দা করে প্রধান শিক্ষকের ওপর দুষ্কৃতী হামলার বিচার চেয়ে বিইওকে পত্র দেন চন্দ্রনাথপুর ক্লাস্টারের শিক্ষক শিক্ষিকা। আপনারা কিসের জন্য এসেছেন এখানে? স্যারের উপরে তো স্যারে একটা মারধর করছে, কিন্তু মারধর করার পরে তাই বিও স্যারের কাছে বিচার দিছেন, কিন্তু বিও স্যার কোনো বিচার করিয়া দিছেন না। আর নেই তো হ্যাঁ তাইকে সরাইবার লাগিন রাখি লেছেন। আমরা পাবলিকে সবে চার অভিভাবক আমরা সবে চাইলাম যে যাহাতে বিও স্যার ট্রান্সফার হয়। আজকে কি মেমোরান্ডাম দিতে আছে? হ্যাঁ মেমোরান্ডাম দিব, আর যাহাতে তারা শাস্তি পাও এটাই আমরা। কারা কারা আছে? যারা বিরোধী পার্টি, যারা স্যারে মারছে উঠছে, তারা মদ গাঁজা তারা যে সব করতো এই স্কুলে এই চান্স পার না স্যার থাকায়, কেন স্যারটা স্কুলটাতে বহুত ডেভেলপ করছে, তো স্যারের থাকায় তারা এরকম কোনো মানে বেআইনি কাজ করতে পারেন না। কোন স্যার? স্যারের নাম কি? মৌসুম দত্ত স্যার। তারপরে ওই স্যার মানে একটু চেক দিছেন স্যারে আমরা স্কুল ডেভেলপ হইব, এই গ্রামটা ডেভেলপ হইব, বাচ্চারা স্টুডেন্টরা ডেভেলপ হইব, ও তো ওটা করার ইয়াই তাই মানে খারাপ। কিন্তু মৌসুম দত্ত বহুত ভালো, টাইম থাকায় আমরা বাচ্চারাও ডেভেলপ হয়েছে, গ্রামবাসীরাও সব কিছুতে তাই হেল্প করে। আমি চন্দ্রনাথপুর এমই স্কুলের এসএমসি প্রেসিডেন্ট। তো আমি আজকে এইখানে এসে এই মেমোরান্ডামটা দেওয়ার লাগিয়া যে আমার হেডমাস্টার আর কি মৌসুম দত্ত স্যার তাই আমার স্কুলের লাগে খুবই ভালো করছেন। তাই থাকা সত্ত্বে আমার চন্দ্রনাথপুর স্কুলে পিএমসি পাইছে, প্লাস আমার স্কুলের তো সব ডেভেলপ হয়েছে একমাত্র তান দ্বারা। তা আমি চাই তাই আমার স্কুলে থাকতা আর আমার স্কুলটা আরও উন্নতি হইতো। আর যারা স্যারের যে কমপ্লেন করছেন স্যার ভালো কাজ করেন না, স্যার বাচ্চারা মারধর এগুলো পুরো চিরতন মিথ্যা। কারণ তাই কোনো ধরনের বাচ্চারা মারধর করেন না, তাই বাচ্চারা যেভাবে আদর করেন, বাচ্চারা না খালে তাই কুদাম দিয়ে বাচ্চারা খাওয়ান। যেহেতু আমরা দিনরাত্রি স্কুলে যাই না, মানে আমার বাচ্চা স্কুলে পড়ে আমি স্কুলে যেতেই লাগবো, আমি একজন গার্জেন। তো আমি স্কুলে যাই দেখি তাই কীভাবে বাচ্চারা লোকে ব্যবহার করা। যারা স্কুলের বাউন্ডারির ভিতরেই ঢুকে না তারা আর স্কুলের ব্যাপারে কিছু জানবো নি কোন। হ্যাঁ, তো তারা তো বাইরে থেকে বহু ধরনের কমপ্লেন করবোই, কিন্তু আমরা জানবো সত্যটা। আমরা স্কুলে যাই, আমরা দেখি যে স্কুলে কিভাবে চলে, আমরা স্কুলটা কিভাবে ডেভেলপ হয়, খালি একদিক থেকে না, পড়াশোনার দিক থেকে না, কালচারের প্রোগ্রাম হয়, কার্যকলাপ, সব কিছুর দিক থেকে আমরা বাচ্চারা ডেভেলপ হয়। তা আমরা এইটাই চাই যে আমরা মৌসুম দত্ত স্যার থাকতা। আর তারার লগে যেমন আমার স্কুলের মধ্যে একটা ঘটনা হয়েছিল, মধ্যে মানে 2 মাস আগে, যে ঘটনাটার মধ্যে আমার স্যারের উপরে মানে বদনাম হয়েছে যে স্যারে বলে একটা বাচ্চারা পিটাপিটি করছে। প্লাস ওই গার্জেনরা আমি এসএমসি প্রেসিডেন্ট যেহেতু আমি এটা দেখিয়ে দিতে পারি, আমারে না জিগাইয়া আমার একটা স্যারের চেয়ারে বয়াত আসলো এরকম বারান্দার মধ্যে তানে ফালাইয়া এমন পিটা ঝাঁটা ওটা দিয়া পিটা আর কি। পিটার পরে হেড স্যার মাইর খাইয়া পড়ে বারান্দার মধ্যে, পরে 2টা ছাত্র আসলো আশেপাশে, তারা আইয়া মাইকটা ছাড়াইয়া দিতে। তারা কেটা করছে বাচ্চার মায়ে বাবা আইয়া মারছে, তারা কেটা করছে লগে লোক গিয়া সোনাপুর হসপিটালে দেখাইয়া বরকলা থানা গিয়া কেস দিলেছে। তখন আমিও ছোটো মোটো একটা কাজ করি, তখন আমি ওইখান থেকে আওয়ার পরে শুনলাম এরকম হচ্ছে, গিয়া দেখলাম হেড স্যার ঠিকই একদম পুরা অসুস্থ, মানে মাইর খাইছেন তো তাই পুরা হয়ে গেছেন। তখন তানে লগে লোক আমি 2জন আমার লোকাল টিচার ডাকিয়া দিয়া ডাক্তার ট্রিটমেন্ট করাইয়া কিছু দেয় না, আপনিও একটা বরকলা থানা কেস দিয়া রাখেন। তো কেস দেওয়ার পরে সব কিছু হলে, অথচ আমার সব টিচাররা মিলিয়া আমার একটা অ্যাপ্লিকেশন দিছিল যে আমরা এইভাবে ক্লাস করাই দিলে গার্জেনটা ঢুকিয়া পিটাপিটি করবো। তো ওই অ্যাপ্লিকেশনটা আমি আমার বিও স্যার রাজেশ চক্রবর্তী স্যারকে দিছিলাম। দেওয়ার পরে আমি বললাম স্যার এটা সুবিচার করিয়া দিবা, তাই কোনো সুবিচার আমি পাইছি না তার কাছ থেকে। প্লাস তাই না আমার এই হিয়ারিংয়ে 2 দিনই ডাকলা, আমারও ডাকলা, আমিও আইলাম হিয়ারিংয়ের মধ্যে স্যারের লগে। আবার পরে খালি একই গান স্কুলে যেটার লাগে তাই ডাকো না আমার ফোন করিয়া যে আজকে আপনার স্কুলে দরবার হয়েছে মায়ের হয়েছে এটার লাগে আপনারা ডাকা হয়, কিন্তু তাই এইগুলোর বিষয়ে না উঠাইতে নিয়ে আপনার স্কুলে 9 কেন ভর্তি করছেন, ক্লাস 9 ভর্তি করছি, এটা আমরা গার্জেনরা বুঝবো এটার লাগে আমরা ভর্তি কোনো না, ভর্তি আমরা বাচ্চারা যুধিষ্ঠির সাহা বিহারা যুধিষ্ঠির সাহা স্কুলে ভর্তি করছি। মেয়েরা সেফটির লাগিয়া যুধিষ্ঠির সাহা যাইতে আমরা মেয়েরার বিরাট প্রবলেম হয়, রাস্তাঘাটে বহু ধরনের টন্টিন হয়। এর লেগে আমরা ভাবছি আমরা প্রাক্তন ছাত্রীরা যারা আছে তারা বিএ পাস করি, হাই সেকেন্ডারি পাস করি, এমনি ঘরে বোয়া, তারা কইছে আমরা এই প্রবলেমটা ফেস করছি, আমরা ছোটরা এইভাবে করতে দিতাম না।
আমরা সবাই মিলিয়ে বাচ্চারা ক্লাস করাইমো, তারা গিয়া খালি পরীক্ষার টাইমে জুডিশিয়াল হাত পরীক্ষা দেবো। এইটার লাগে আমরা এই সুবিধাটা মানে পাইছি থেকে আমরা সব গার্জেনরা মিলিয়া SMC মিলিয়া একটা রেজলিউশন লেখিয়া সব গার্জেনটার মত সহ আমরা এখানে ক্লাসটা আরম্ভ করছি। এইটা লইয়া কমপ্লেন যে এখানে ক্লাস 9 কেন করা হয়, এটা কিতার লাগি আনা হয়, তারা কিতা আমরা বাচ্চারা মানে ভালোটা চায় না, খালি খারাপটা চায়নি কিনা। আমরা বাচ্চারা তো ভালো হইতো, বাচ্চারা আগ বাড়তো, আমরা চাই আমরা বাচ্চারা আগ বাড়তো, কিন্তু না যে বাচ্চারা ক্লাস বিহারা যাইতে যাইতে যা প্রবলেমটা হয় এটা তো আমরা বুঝি, আমরা তো মা, আমরা বুঝি ঠিকটা হয় এখানে। যখন আমরা বাচ্চারা এইটা বুঝি, যখন আমরা বাচ্চারা স্কুল থেকে সাইকেলটা পাই দিব, জুডিশিয়াল স্কুল থেকে সাইকেল পাওয়ার পরে আমরা বাচ্চারা গ্রুপ ওয়াইজ সাইকেল লিয়ে যাইব, কোনো প্রবলেম হইতো না। কিন্তু এখন যে একটা দুটা বাচ্চা হাঁটিয়ে যাবো রাস্তার মধ্যে অনেক প্রবলেম, এর মধ্যে রেল লাইন একটা লাইন, বুঝুন কি দেখছি বাচ্চারা যাওয়া। এটার লোক যদি আমরা একটা ভালো চিন্তাধারা লইছি, এটার মধ্যে পাবলিকের আপত্তি কিটা কোন তার সুবিধা, এইটাই আমার বক্তব্য। 23শে জানুয়ারি প্রস্তাবিত নতুন নেতাজি মূর্তি বসছে না রাঙ্গিরখাড়িতে। যদিও 27শে ডিসেম্বর গান্ধী ভবনে জানানো হয়েছিল 23শে জানুয়ারি নতুন নেতাজি মূর্তি বসানো হবে। তা স্থাপনের জায়গাটির কাজ মোটামুটি সম্পূর্ণ, কিন্তু পাকাপাকিভাবে কাজ করার জন্য তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে অস্থায়ীভাবে রাখা গান্ধীবাগে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন শহরবাসী। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন নেতাজি মূর্তি নির্মাণ ও স্থাপনা কমিটি মুখ্য আহ্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তবে মূল অনুষ্ঠান হবে 12টা 15 গান্ধীবাগে রাখা অস্থায়ী নেতাজি মূর্তির পাদদেশে। তিনি আরো জানান, আরো 1 থেকে 1.5 মাসের মধ্যে নেতাজি মূর্তি স্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির আয়োজিত অনুষ্ঠানে সকালে নেতাজির জীবনপঞ্জি পুস্তক প্রকাশিত হবে ইন্ডিয়া ক্লাব মাঠে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহার রঞ্জন পাল, উত্তম কুমার সাহা, রুদ্রনারায়ণ গুপ্ত, দেবজ্যোতি স্বামী, সঞ্জয় রায়, ডক্টর বিভাস দেব, নিখিল পাল, সত্যজিৎ রায় প্রমুখ। নেতাজি মূর্তির নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের শিলচর, কাছাড় তথা বরাক তথা রাজ্যবাসীর সকল জনসাধারণকে আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে বলেছিলাম গত 28 তারিখে আমাদের ভূমি পূজন হয়েছে। রাঙ্গিরখাড়ি যে জায়গায় নেতাজি মূর্তি ছিল, এই নেতাজি মূর্তিকে আমরা রিইনস্টল করব। আমরা তার উদ্দেশ্যে আমরা এই মূর্তিটাকে আমরা শিফট করেছিলাম গান্ধী পার্কে। আমরা আশা রেখেছিলাম যে 23 জানুয়ারি 2025-এ সেটাকে আমরা উদ্বোধন করতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না। তো আরো কিছুটা দিন সময় আমরা আশা রাখছি যে আগামী 30-40 দিন আরো সময় লাগবে। এই সময়ের ভেতরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হবে। তাই সকলকে আমরা আহ্বান রাখতে চাই আমাদের যে কমিটির পক্ষ থেকে, আপনারা এইবার অর্থাৎ 23 জানুয়ারি 2025 ইংরেজিতে গান্ধী বাগ পার্কে আপনারা এসে নেতাজি মূর্তিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। কাজ মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে। আমরা অরুণ যোগীরাজের কাছে গিয়ে দেখা করে মূর্তি দেখে এসেছি। তো মূর্তির কাজ সম্পূর্ণ হয়ে গেছে মোটামুটি আমরা বলতে পারি, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে সার্কুলটা রয়েছে, এই সার্কুলটাকে আমরা রোটারিটা যেটা রয়েছে তার কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে, অত্যন্ত কঠিন কাজ, তাই একটু সময় লাগছে। আর পাশাপাশি আমাদের যে সাইটের বিউটিফিকেশন, যেটা ড্রেনের উপর নালা যেটা রয়েছে, সেই ড্রেনের উপর আমাদের টাইলসের ব্যবহার হবে বা নতুন সুন্দর লাইটের ব্যবস্থা হবে। তো এইগুলো করতে কিছুটা সময় প্রয়োজন। তার জন্য আমরা আশা রাখছি যে আগামী আরো মাস দেড়েকের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে সেটা হবে। আর সম্মানিত অরুণ যোগীরাজকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে নিমন্ত্রণ জানিয়েছিলাম। উনি বলেছেন যে ডেট ফাইনাল হওয়ার পর উনি সিদ্ধান্ত নেবেন, যদি বাইরে কোনো জায়গায় না থাকেন তাহলে উনিও আমাদের এখানে আসবেন। শিলচর নৃত্যাঙ্গন নাট্য সংগঠনের ব্যবস্থাপনায় বিশেষ নাটক স্বপ্নভঙ্গ দর্শকদের মন মুগ্ধ করল। নাটকটি কলকাতার আরজি করের হুবহু ঘটনার প্রবাহে উপস্থাপন। কিভাবে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন হতে হয়েছিল হুবহু তা তুলে ধরেন কুশীল বরা। রবিবার বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক কুশিয়ারা নাট্যোৎসবে উদ্বোধনী নাট্য অনুষ্ঠানে শ্রীভূমি সহ অন্যান্য অঞ্চলের লোকেরা সাক্ষী হয়ে থাকলেন নাটক স্বপ্নভঙ্গ প্রত্যক্ষ করার। বেআইনি রুখতে তরুণী চিকিৎসক কিভাবে ধর্ষণ ও খুন হতে হয় তা প্রত্যক্ষ করলেন নাট্যপ্রেমীরা।
কুশীল বরা নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কোনো খামতি রাখেনি। অন্যদিকে ঘোর রজনীর কথা নাটকটিতে এক পরিবারের কষ্টময় জীবন তুলে ধরা হয়, যার পরিণাম স্বরূপ ঘরের মালকিন নিজের পরিবার বাঁচাতে অন্য পথে যেতে কঠোর সিদ্ধান্ত নেয়, তা তুলে ধরা হয়। নাটকটিতে গৃহস্বামীর অভিনয়ে সবার হৃদয়ে নাড়া দেয়। এদিকে অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কুশিয়ারা নাট্যোৎসবের 3 দিনের শুভ সূচনা হয়। কিভাবে এই নাট্য সংস্কৃতি বাঁচিয়ে রাখতে শ্রীভূমির বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মকর্তারা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে প্রত্যেক অতিথি নিজের বক্তব্য তুলে ধরেন। খাবার ঠান্ডা হলো যে করিস না মা, ধর। আচ্ছা দেখ, আমি খাইয়ে দিই। জানিস মা, পাড়ার লোকেরা খুব খুশি তুই ডাক্তার হয়েছিস বলে। হ্যাঁ মা, আমারও না অনেক ভালো লাগে। আচ্ছা জানো মা, ওই যে পাড়ার মনে একটা পাগল দেখতে ছেলেটি, কার কথা বলছি? আরে ও যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি হসপিটাল যাওয়ার সময় আমার পিছন পিছন আমার পাড়া দিয়ে নিল। অ্যাকচুয়ালি কি জানো মা, কিছুদিন আগে কিছু ওষুধ দিয়ে বলেছিলাম ওষুধগুলো খেতে। বিশ্বাস করো মা, এই ওষুধ খেয়ে না ওষুধটা ভালো হয়ে যাবে। ভালো করেছিস মা, ভগবান তোর মঙ্গল করবে। কথা বলতে পারে না, ভালো করেছিস। জানো মা, হসপিটাল যাওয়ার সময় খুব স্নেহের চোখে দেয়, তাতে কোনো রাস্তায় আমার অসুবিধা না। খুব ভালো মা, ভগবান তোর মঙ্গল করবে মা। আচ্ছা জানো মা, ওই যে পাড়ার মনে একটা চায়ের দোকান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না, কাকুরা বসে আমার অপেক্ষা করে। আমার যতটা সম্ভব ওদেরকে দেখি, বেশি অসুবিধা হলে ওদেরকে বলি হসপিটালে এসে যাওয়ার জন্য। বাহ বাহ, বেশ, খুব ভালো খুব ভালো। আচ্ছা মা, আমার প্রেশারটা চেক করবে না? কি হয়েছে তোমার? রাতেই না প্রেশার দেখালে, আজকে আবার? আরে বাবা, আমার মেয়ে ডাক্তার বলে কথা, আমি আমার মেয়েকে বলবো না তো তোমাকে বলবো নি? হ্যাঁ বাবা, কিন্তু এত ঘন ঘন প্রেশার চেক করতে হয় না, কাল আবার। হ্যাঁ জানিস মা, আমি যখন বুড়ো হব তখন আমার আর কোনো টেনশন থাকবে না। কেন বলতো? আমার মেয়ে ডাক্তার বলে কথা, আমার কোনো কষ্ট হবে না। কোনো শুধু একা বুড়ো হবে না, আমিও হব, বুঝেছ? আর তাছাড়া আমরা দুজন তো আছি, দুজনের খেয়াল রাখবো, কি বলো? আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি চলি। আচ্ছা আসি। হ্যাঁ আসো, হ্যাঁ আসো, দেখে শুনে যেও। সাবধানে যাস মা। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।